দেওঘরে আমাদের দ্বিতীয় দিনে প্রথমেই বাবা বৈদ্যনাথ ধামে আমরা পুজো দর্শন করে একটা অটো রিজার্ভ করে আমরা প্রথমেই বাসুকীনাথ মন্দিরে চলে গেছিলাম। বাসুকীনাথে দর্শন ও পুজোর পর আমরা ত্রিকুট পাহাড় দর্শন করে নিয়েছিলাম। ত্রিকুট পাহাড় থেকে আমরা সোজা তপোবন পাহাড়ে চলে এসেছিলাম। এই তপোবন আমরা ঘুরে দেখেছিলাম। এই বাসুকীনাথ, ত্রিকুট পাহাড় আর তপোবন পাহাড়ের ভিডিও আমি আগেই প্রকাশ করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এই তপোবন পাহাড়ের পর আমরা দেওঘরের বিখ্যাত নওলাখা মন্দির আমরা দর্শন করেছিলাম। নওলাখা মন্দির থেকে আমরা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম দর্শন করেছিলাম। এই নিয়েই আজকের ভিডিও, নওলাখা মন্দির এবং সৎসঙ্গ আশ্রম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তপোবন পাহাড় থেকে আমাদের অটো ড্রাইভার উপেন্দ্র আমাদেরকে নওলাখা মন্দিরের সামনে নিয়ে চলে এলো। এইটা দেওঘরে বাবা মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। খুব সুন্দর এই মন্দিরটা। 1941 সালে কলকাতার পাথুরিয়াঘাটার রানী চারুশীলা ঘোষ এই মন্দিরটি তৈরি করেন। রানী চারুশীলা দেবী খুব অল্প বয়সে স্বামী ও পুত্র হারিয়ে খুব বিচলিত হয়ে পড়েন। তিনি শান্তির খোঁজে দেওঘর চলে আসেন। দেওঘরে রানী বালানন্দ ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করেন এবং বালানন্দ ব্রহ্মচারীরই ইচ্ছাতে তিনি 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করেন। এটা রাধাকৃষ্ণ মন্দির, আর এখানে বালানন্দ ব্রহ্মচারীরও বিগ্রহ আছে। আর এটা যেহেতু 9 লাখ টাকা সেই সময় খরচ করা হয়েছিল, তাই এটা নওলাখা মন্দির। এখানে লেখাই রয়েছে ডোনেটেড শ্রী চারুশীলা দাসী 1941। খুব সুন্দর এই মন্দিরটা। এইটা প্রায় বেলুড় মঠের সমসাময়িক, একই রকম দেখতে অনেকটা। উপেন্দ্র আমাদের এখানে ঢোকার আগে বলে দিয়েছিল আপনারা চারিদিকে ছবি নিন, কিন্তু গর্ভগৃহের ভেতরে ছবি তুলবেন না। এখানেও দেখলাম সেটা মানা আছে, তাই আমরা চারিদিক দিয়ে মন্দিরের ছবিটা তুললাম। অপূর্ব সুন্দর এই মন্দিরটা। আর এইখানে জুতো রেখে এবার আমরা মন্দিরে উঠব। তবে গর্ভগৃহের ছবি দেখাতে পারবো না। আমরা রাধাকৃষ্ণ এবং বালানন্দ ব্রহ্মচারীর দর্শন করব। আর এই সিঁড়ি দিয়ে উঠে দুধার দিয়ে দুটো সিঁড়ি উঠে যাচ্ছে। আর রানী চারুশীলার একটা বিগ্রহ কোলে গোপাল নিয়ে বসে আছে। আর এই দেখুন চারিদিকে সুন্দর বাগান করা রয়েছে, ফোয়ারাও রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এইখানে বড় বড় থাম দিয়ে আর অপূর্ব নকশা করা, আমরা সেগুলো দেখলাম। আর এই সামনে গর্ভগৃহ, কিন্তু আমরা ওদিকে যাব না। আমরা এই মন্দিরের চারধারে এই থামের পাশ দিয়ে দিয়ে একটু ঘুরে দেখছি আর ছবি নিচ্ছি। হ্যাঁ, দরকার নেই, যেখানে মানা আছে সেখানে ছবি তোলার দরকার নেই। এই ভেতরটা ওখানে লেখাই রয়েছে ছবি তোলা মানা হয়, তো আমরা সেটা মেনেই চলছি। আর এই পাশে অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। আপনারা যদি দেওঘর আসেন তাহলে অবশ্যই নওলাখা মন্দির দর্শন করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে। আর এখানে দেয়ালে থামে প্রতিটিতে খুব সুন্দর সুন্দর করে নকশা করা রয়েছে, আমরা সেগুলো দেখলাম। আমাদের তো খুবই ভালো লাগলো। আর ভিতরে ছবি বেশি তোলা যায়নি, আমি বাইরে থেকেই দেখুন কত সুন্দর দেয়ালে কাজ করা রয়েছে। খুব ভালো লাগলো আমাদের এখানকার মন্দিরটা দেখে। আমরা রাস্তার ধারে একটু চা খেয়ে নিলাম। দেওঘরের চা কিন্তু খুব ভালো, 10 টাকা করে ভাড় নিচ্ছে। চা খেয়ে আমরা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমটা ঘুরে দেখব। আমরা ওর সামনেই দাঁড়িয়ে আছি, চলুন তাহলে ঘুরে দেখি। আমরা এখন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রতিষ্ঠিত আমাদের সামনেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের বিরাট
সুন্দর গেটটা, খুব ভালো লাগলো। আর ঠিক তার বাঁ পাশে এটাই হচ্ছে আনন্দবাজার। এখানে 3 বেলা ফ্রি প্রসাদ পাওয়া যায়। আর ওই আনন্দবাজারের বিল্ডিং বিশাল, আমরা সেটা দেখলাম, খুব ভালো লাগলো। ওই পাশের গেট দিয়ে খুলতে হয়। আর আমরা এখন এই গেট দিয়ে ভেতরে যাব। সকাল 8টা থেকে 12টা, আর 3টে থেকে 3:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। অপূর্ব সুন্দর, শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জন্ম হয়েছিল 1888 সালের 14ই সেপ্টেম্বর ভারতের অবিভক্ত বাংলার পাবনা জেলার হিয়ামাতপুর গ্রামে। ওনার আসল নাম ছিল অনুকূলচন্দ্র চক্রবর্তী। পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী। ওনার স্ত্রীর নাম ছিল ষোড়শীবালা দেবী শ্রী শ্রী বড়মা। ওনার 3 পুত্র 3 কন্যা। অমরেন্দ্রনাথ চক্রবর্তী, বিবেক রঞ্জন চক্রবর্তী পুত্র, সাধনা দেবী এবং শান্তনা দেবী কন্যা। তারপরে প্রচেতা রঞ্জন চক্রবর্তী পুত্র এবং অনুকা দেবী কন্যা। তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি পড়াশোনা করেন। 1925 সালে পাবনায় তিনি সৎসঙ্গের প্রতিষ্ঠা করেন, সরকারি দাতব্য প্রতিষ্ঠা হিসাবে। আর সৎসঙ্গের মতো একটি জনহিতৈষী ও আধ্যাত্মিক প্রতিষ্ঠানের পথ চলা তখন থেকে শুরু হয়। পরে তিনি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে চলে আসেন। 1946 সালে দেওঘরে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা হয়, যা বর্তমানে সমগ্র বিশ্বের সৎসঙ্গ আশ্রমের সমূহের হেডকোয়ার্টার। সৎসঙ্গ আশ্রমের ভেতরে একটা খুব সুন্দর চিড়িয়াখানা আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে অনেক রকম পাখি আছে, আমরা সেই সবগুলো ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। আর আমার ব্যক্তিগত মতামত, এই আশ্রমে প্রায় সারাদিনই লেগে যাবে পুরোটা ঘুরে দেখে। এখানটা অনুভব করতে গেলে একটা দিন এই সৎসঙ্গ আশ্রমে কাটাতেই হবে। যদিও আমরা খুব কম সময়ের জন্য এসেছি, তবু বলছি আমার নিজস্ব মতামত সেটা, যে সকালবেলা আসুন, প্রার্থনা শুনুন, জলখাবার খান, তারপর পুরো আশ্রমটা আপনারা ঘুরে দেখুন। আবার দুপুরে প্রার্থনা শুনে 12টার সময় বেরিয়ে যান। আপনাদের আনন্দবাজার থেকে দুপুরের লাঞ্চ করুন, আশেপাশটা একটু ঘুরে দেখুন, তারপর আবার 3:30 এখানে প্রবেশ করে চারিদিকটা ঘুরে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। 4:56 আবার প্রার্থনা হয়, প্রার্থনাটা বসুন, সত্যি মন ভরে যাবে। সৎসঙ্গ নামের তাৎপর্য স্বয়ং অনুকূল ঠাকুরই ব্যাখ্যা করে বলেছেন। সৎ ও সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। আর তাদের মিলনক্ষেত্র হলো সৎসঙ্গ। শুরু হলো মানুষের তৈরির আবাদ, কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়ে তোলাই হলো এর লক্ষ্য। সৎসঙ্গর ইষ্টভীতি এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে, এ এক বিরল প্রথা। ধর্ম কর্মের অপূর্ব সমন্বয় সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ, অস্তকের এই 4 স্তম্ভের অভিব্যক্তি। এই আশ্রমে বিভিন্নমুখী কর্মপ্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ে উঠল। প্রাচীন ঋষিদের তপবনের নবতম সংস্করণ যেন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। সনাতন আচার্য জীবনের মতোই 4টি স্তরই সৎসঙ্গ আশ্রম ভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যোগোপযোগী রূপ লাভ করে। অনুকূলচন্দ্র শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত, আধ্যাত্মিক গুরু হিসাবে পরিচিত, এবং তার অনুরাগীরা তাকে যুগাবতার হিসাবে বিবেচনা করেন। তিনি শুধু আধ্যাত্মিক কাজেই নয়, বরং ধর্ম, কর্ম, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি ইত্যাদি নানা ধরনের বিষয়ে দিক নির্দেশ দিয়েছেন। শ্রী শ্রী অনুকূল ঠাকুর তার দর্শন ও শিক্ষার মাধ্যমে অনুসারীদের দৈনন্দিন জীবনে চলার পথে অনেক অমূল্য নির্দেশ দিয়েছেন। তার অনুরাগীরা বিশ্বাস করেন যে তিনি একজন যুগাবতার ও তার জীবন একটা আদর্শ উদাহরণ। 1969 সালের 26শে জানুয়ারি তিনি এই আশ্রমেই দেহত্যাগ করেন। আপনারা দেওঘর যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই অনুকূল ঠাকুরের
সৎসঙ্গ আশ্রম অবশ্যই ঘুরে দেখবেন। আর যদি এখানে আসার আগে একটু ইতিহাস জেনে আসেন আমার মতো, তাহলে দেখবেন আরও ভালোভাবে অনুভব করা যাবে। এখানে এসে আমি অনেক কিছু জানতে পারলাম আর আমার খুবই ভালো লাগলো। আর মন্দিরের দিকে ছবি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য আমি সেই দিকের কোনো ছবি তুলতে পারলাম না। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।